প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো। আজকে আমাদের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, অতিথি শিক্ষক, কম্পিউটার ডিপার্টমেন্ট, রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ। আজকে আমি কম্পিউটার টেকনোলজি ষষ্ঠ পর্বের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ে ডাটা মডেল। আজকে আমরা এই ক্লাস থেকে কি কি শিখতে পারব? প্রথম হচ্ছে ডাটা এন্টিটি সেট, ডাটা মডেল, ইয়ার ডায়াগ্রাম ও বিভিন্ন ইয়ার ডায়াগ্রামের সিম্বল সমূহ, বিভিন্ন ম্যাপিং কনস্ট্যান্ট এর ইয়ার ডায়াগ্রাম এবং ইয়ার ডায়াগ্রামের ব্যবহৃত অ্যাট্রিবিউট সমূহ। তবে চলো আজকে পড়া শুরু করা যাক। প্রথমেই আসতেছে আমাদের এন্টিটি হলো এমন কতগুলো অবজেক্ট যাদের অস্তিত্ব আছে এবং একটি হতে অন্যটি আলাদা করা যায়, অর্থাৎ এমন কিছু বৈশিষ্ট্য যা একটি অবজেক্ট হতে অন্য অবজেক্টকে পৃথক করা যায়। এন্টিটি বিভিন্ন বৈশিষ্ট্যের হয়ে থাকে। এও একটি এন্টিটি গঠিত হতে পারে, যেমন চেয়ার, টেবিল, ট্রানজ্যাকশন, এমপ্লয়ি নাম্বার ইত্যাদি। এগুলো সকলকেই এক একটি এন্টিটি বলা হয়। এরপরে এন্টিটি সেটগুলো হলো কি, যে একই রকম কতগুলো অবজেক্ট এর একটি গ্রুপ বা সমষ্টি যারা একই ধরনের প্রপার্টি বা অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য ব্যবহার করে। একে এন্টিটি টাইপও বলা হয়। যেমন কোনো কোম্পানির এমপ্লয়ি হচ্ছে একটি, যদি আমরা এন্টিটি সেট ধরি, আর এর প্রপার্টি বা অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য হচ্ছে ট্রানজ্যাকশন, জব পজিশন ইত্যাদি। অর্থাৎ যে এই প্রপার্টিগুলো বা বৈশিষ্ট্যগুলো যে আমাদের যে ওই কোম্পানিটা আছে, সেই কোম্পানির সকল এমপ্লয়িরা এইগুলো ব্যবহার করে থাকে বা কমন বৈশিষ্ট্যগুলো। এই ধরনের সেটগুলো এন্টিটিগুলোকে বলা হয়েছে এন্টিটি সেট। এরপরে আসতে কি ডাটা মডেল। ডাটা গঠন, ডাটা রিলেশনশিপ, ডাটার বাধ্যবাধকতা ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কিছু টুলস ব্যবহার করা হয়, আর এই সকল টুলসসমূহকে ডাটা মডেল বলা হয়, যার দ্বারা আমরা ওই ডাটা সম্বন্ধে ধারণা পাই, যে ডাটার কীভাবে কাজ করে। হ্যাঁ, একেই বলা হয়েছে ডাটা মডেল। এরপরে আসতেছে আমরা ইয়ার ডায়াগ্রাম। ইয়ার ডায়াগ্রাম হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেলের অ্যাট্রিবিউটের সাথে এন্টিটি সেট এবং এন্টিটি সেট এর সাথে রিলেশনশিপ সেটের সম্পর্ক প্রকাশ করার জন্য যে ডায়াগ্রাম ব্যবহার করা হয় তাকে ইয়ার ডায়াগ্রাম বলা হয়। ইয়ার ডায়াগ্রামের পূর্ণরূপ হচ্ছে এন্টিটি রিলেশনশিপ। ইয়ার ডায়াগ্রামের পূর্ণরূপ হচ্ছে এন্টিটি রিলেশনশিপ, অর্থাৎ আমরা কোনো এন্টিটির সাথে, কোনো এন্টিটি মডেলের সাথে অ্যাট্রিবিউটের এবং এন্টিটি সেটের সাথে এন্টিটি সেট, একটা এন্টিটি সেটের সাথে আরেকটি এন্টিটির সাথে সম্পর্ক কী ধরনের আছে সেটা প্রকাশ করার জন্য আমরা এই ইয়ার ডায়াগ্রাম ব্যবহার করে থাকি। এখন আমরা আসি যে এই ইয়ার ডায়াগ্রামগুলো যে আমরা ব্যবহার করে থাকবো, যে সম্পর্কটা হবে, এগুলো বিভিন্ন প্রতীক বা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তো ইয়ার ডায়াগ্রাম প্রতীকসমূহ হচ্ছে ডাটাবেজের সার্বিক লজিক্যাল স্ট্রাকচার কিছু গ্রাফিক্যাল সিম্বল বা প্রতীকের সাহায্যে তৈরি হয়, যা এন্টিটি রিলেশনশিপ বা ইয়ার ডায়াগ্রাম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন আমরা আসি সিম্বলগুলো বর্ণনা সম্পর্কে। আমরা যেটা আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল, এটা ব্যবহার করা হয় আমাদের এই ডাটাবেজের ক্ষেত্রে স্ট্রং এন্টিটি সেটকে প্রকাশ করার জন্য।
কী করার জন্য? একটি স্ট্রক এন্টিটি সেটকে প্রকাশ করার জন্য আমরা এই আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করে থাকি। এরপর আসছে কি উপবৃত্ত, ইলিপস। একটি এন্টিটি সেটের অ্যাট্রিবিউটকে প্রকাশ করার জন্য এই ইলিপস বা উপবৃত্তটা ব্যবহার। এরপরে আসি আমরা ডায়মন্ড। এটা কোনো রিলেশনশিপ সেটকে প্রকাশ করার জন্য আমরা আমরা বুঝতে পারবো এটা রিলেশনশিপ সেট। এরপরে আসতেছে কি লাইন, যে লিঙ্ক করার জন্য আমরা ব্যবহার করা হয়ে থাকে আমাদের এই লাইন, অর্থাৎ অ্যাট্রিবিউটকে এন্টিটি সেট এবং এন্টিটি সেটকে রিলেশনশিপ সেটের সাথে লিঙ্ক বা সংযোগ করার জন্য এটা প্রত্যক্ষ হোক আর বা পরোক্ষ হোক সেটা ব্যবহার করা হয়ে থাকে। আমার লাইন আবার দুই প্রকার আছে, দেখো এখানে একটা তোমার অ্যারো চিহ্ন ডাইরেকশন দিয়ে দেওয়া আছে, আর একটা কোনো ডাইরেকশন নাই। এরপরে আসতেছি আমরা ডাবল আয়তক্ষেত্র অর্থাৎ ডাবল রেক্ট্যাঙ্গেল। এটা আমরা ব্যবহার করা হয়ে থাকে উইক এন্টিটি সেটকে প্রকাশ করার জন্য। এরপর আসি আমরা ডাবল ডায়মন্ড। ডাবল ডায়মন্ডটা ব্যবহার করা হয়ে থাকে উইক এন্টিটি সেট এর সাথে রিলেশনশিপ সেটকে প্রকাশ করার জন্য। কি করা হয়ে থাকে তাই? উইক এন্টিটি সেটের সাথে রিলেশনশিপ সেটকে প্রকাশ করার জন্য। এরপর আসতেছে আমাদের ডাবল উপবৃত্ত বা ডাবল ইলিপস। একাধিক ভ্যালু সম্পূর্ণ অ্যাট্রিবিউটকে প্রকাশ করার জন্য আমাদের এই ডাবল ইলিপস বা ডাবল উপবৃত্ত ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বুঝতে পারবো যদি কোথাও এই সিম্বলটা থাকে তার মধ্যে একাধিক ওই অ্যাট্রিবিউটের একাধিক ভ্যালু প্রকাশ করে। এরপর আসছে ড্যাশ উপবৃত্ত। ডিরাইভড অ্যাট্রিবিউটকে প্রকাশ করার জন্য আমার এই ড্যাশ ইলিপস ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসি আমরা প্রাইমারি কি। একটা বৃত্তের মাঝে বা একটা উপবৃত্তের মাঝে যদি একটা অক্ষর থাকে তাহলে আমরা ওটাকে বুঝবো এটা প্রাইমারি কি। হ্যাঁ, তাহলে এটা দিয়ে বোঝা যাবে যে এটা প্রাইমারি কি। এরপরে আসি আমরা মেনি টু মেনি রিলেশনশিপ, অর্থাৎ একটি ডায়মন্ডের মাঝে দুই পাশে দুইটি যদি লাইন টানা হয়ে থাকে, যেটা চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, এটা দ্বারা আমরা বুঝবো যে মেনি টু মেনি রিলেশনশিপ। এগুলো আমাদের এই রিলেশনশিপ আবার 4 প্রকার আছে, সেগুলো আমাদের সামনেই তোমরা পাবা। এরপরে আসতেছে আমরা কি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, দেখো এখানে মেনি টু মেনি এবং ওয়ান টু ওয়ানের মধ্যে পার্থক্য শুধুমাত্র দুই পাশে দুইটা ডাইরেকশন অ্যারো দেওয়া আছে। তো মেনি টু মেনিতে কোনো ডাইরেকশন দেওয়া নাই, কিন্তু ওয়ান টু ওয়ানে আমার ডাইরেকশন দেওয়া আছে, সিম্বলটা দেওয়া আছে। এরপরে আসতেছে আমরা কি মেনি টু ওয়ান রিলেশনশিপ সেট। তারপরে আসতেছে কি আমার ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো যেদিকে আমার ওয়ান হবে সেদিকে আমার কি থাকবে, ওই ডাইরেকশন সিম্বলটা থাকবে, আর যেদিকে মেনি থাকবে সেদিকে কোনো ডাইরেকশন সিম্বলটা থাকবে না। এটাই মূল পার্থক্য তোমাদের সহজভাবে মনে রাখার জন্য। এরপর আমাদের আরও কিছু এরকম সিম্বল আছে, যেমন ডাবল লাইন, রোল ইন্ডিকেটর, টোটাল জেনারেলাইজেশন এবং আইএসএ বা স্পেশালাইজেশন বা জেনারালাইজেশন, এগুলো আছে। এরপর আসতেছে আমাদের ম্যাপিং কনস্ট্রেন্ট। ম্যাপিং কনস্ট্রেন্টটা হচ্ছে একটি এন্টিটি সেট এর এন্টিটি অপর একটি এন্টিটি সেট এর এন্টিটির সাথে রিলেশনশিপ সেটের মাধ্যমে যে সম্পর্ক বা অ্যাসোসিয়েশন তৈরি হয় তাকেই ম্যাপিং কনস্ট্রেন্ট বলা হয়। তাহলে কি হচ্ছে যে একটি এন্টিটি সেট এর অপর একটি
তাহলে ম্যাপিং কনস্ট্যান্টটা হচ্ছে একটি এন্টিটি সেটের এন্টিটি অপর একটি এন্টিটি সেটের পক্ষ বা অ্যাসোসিয়েশন তৈরি হয় তাকে আমরা ম্যাপিং কনস্ট্যান্ট বলে থাকি। আচ্ছা, এরপরে আসতেছে কি আমরা ম্যাপিং কনস্ট্যান্টের বিভিন্ন ডায়াগ্রাম। প্রথমে আসতেছে কি মেনি টু মেনি, অর্থাৎ আমাদের দেখো একটু আগে যে আমরা সিম্বলগুলো দেখলাম, বিভিন্ন প্রতীকগুলো, হ্যাঁ, যেটার সাথে এখানে আমাদের কি আছে, রেক্ট্যাঙ্গেল আছে, ডায়মন্ড আছে এবং উপবৃত্তি বা ইলিপস আছে। তো এগুলো আমরা কিসের দ্বারা একটু মনে করো তোমরা, যে প্রথমে আমরা কি কাস্টমার নামে যে এটা রেক্ট্যাঙ্গেলটা আছে এটা হচ্ছে কি স্ট্রং এন্টিটি সেট। এরপরে আসতেছে কি আমাদের যে ডায়মন্ড, সেটা কি আমার রিলেশনশিপ সেট। এটা কি এর দ্বারা কি প্রকাশ করতেছে, যে এটা রিলেশন, অর্থাৎ দুইটা এন্টিটি সেট বা স্ট্রং এন্টিটি সেটের সাথে এই ডায়মন্ডটা কী করছে, রিলেশন সম্পর্ক তৈরি করে দিচ্ছে। এরপরে দেখো পরে আরেকটা আছে লোন নামে, সেটা হচ্ছে কি এটাও একটি স্ট্রং এন্টিটি সেট। তাহলে আমার দুইটা, একটা কাস্টমার এবং একটা লোন, দুইটা স্ট্রং এন্টিটি সেটকে ডায়মন্ড প্রতীকটা দ্বারা আমার সম্পর্ক রিলেশন তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এরপর দেখো উপরে আমার কাস্টমার নেম, কাস্টমার সেকশন, কাস্টমার স্ট্রিট, কাস্টমার সিটি, ডেট, লোন নাম্বার, অ্যামাউন্ট, এগুলো সবগুলো হচ্ছে কি উপবৃত্ত, বা এগুলোকে আমরা কি উপবৃত্ত দ্বারা প্রকাশ করা হয় অ্যাট্রিবিউট। তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। তো যেমন একটি কাস্টমার যদি ব্যাংক থেকে লোন নেয়, তার অবশ্যই তার ফুল ইনফরমেশন দেওয়া থাকে, কাস্টমার নেম, স্ট্রিট, তার সিটি, এবং এই ব্রোয়ার দ্বারা যেটা রিলেশনশিপ দ্বারা বোঝাইছে, এখানে আমার ডেট দেওয়া আছে, সে কত ডেটে এই লোনটা নিচ্ছে, এবং লোন নামে আমার লোন যে এন্টিটি সেটটা আছে এর মধ্যে কাস্টমার লোন নাম্বার এবং সে কত অ্যামাউন্টের লোন নিয়েছেন। আচ্ছা, এরপরে আসে দেখো আমরা মেনি টু ওয়ান। আচ্ছা, এখানে আমাদের মেনি টু মেনিতে দেখো কোনো অ্যারো চিহ্ন দেওয়া ছিল না, কিন্তু মেনি টু ওয়ানে দেখো আমাদের পার্থক্য হচ্ছে এখানে একটি অ্যারো চিহ্ন, অর্থাৎ ব্রোয়ার থেকে লোনের দিকে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে। থেকে মেনি টু মেনি থেকে এটা সব একই সেম জিনিস, কিন্তু এই অ্যারো চিহ্নটা যেই দিকে আমার ওয়ান হবে সেই দিকে আমার অ্যারো চিহ্নটা দেওয়া থাকবে। তো এখানে দেখো আমার একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ মেনি টু ওয়ান, হ্যাঁ, আর বাকি সবগুলো কিন্তু একই সেম জিনিস। এরপরে আসি আমরা ওয়ান টু মেনি। তাহলে আমার প্রথমে ওয়ান আছে, তাহলে আমার প্রথমেই দেখো আমার এই কাস্টমারের সাথে এখানে দেওয়া আছে, হ্যাঁ, এখানে প্রথমেই আমার অ্যারো চিহ্ন দেওয়া আছে, হ্যাঁ, যেহেতু এদিকে প্রথমে ওয়ান দেওয়া আছে তো এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এবং পরে নাই যেহেতু এটা মেনি, এবং পরেরটাতে দেখো ওয়ান টু ওয়ান, দেখো দুই দিকে আমার অ্যারো চিহ্ন দেওয়া আছে। তাহলে আমার মূল ওয়ান আর মেনির মধ্যে মূল পার্থক্য হচ্ছে কি, এই আমার অ্যারো চিহ্ন দেওয়া থাকবে এবং অ্যারো চিহ্ন দেওয়া থাকবে না। অ্যারো চিহ্ন দেওয়া থাকলে সেটা আমার ওয়ান হবে, আর অ্যারো চিহ্ন দেওয়া না থাকলে সেটা আমরা মেনি বুঝতে পারবো। এরপরে আসি আমরা অ্যাট্রিবিউট। এতক্ষণ আমরা যে অ্যাট্রিবিউট বলতেছিলাম, কিন্তু আসলে অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো অবজেক্ট এর একক বৈশিষ্ট্যকে ওই অবজেক্টের অ্যাট্রিবিউট বলা হয়। যে আমাদের প্রত্যেকটা জিনিসের একটি একক বৈশিষ্ট্য আছে, তো সেই বৈশিষ্ট্যই হচ্ছে ওই অবজেক্টের অ্যাট্রিবিউট। এখানে যেমন আমরা কাস্টমার একটি অবজেক্ট, এই অবজেক্টের বৈশিষ্ট্য হলো কি কি, যেমন একটা কাস্টমার আইডি থাকবে, কাস্টমারের নেম থাকবে, কাস্টমারের ঠিকানা থাকবে, এগুলো সবগুলো কি ওই অবজেক্টের যে কাস্টমার নামে যে অবজেক্টে আছে সেটার এর অ্যাট্রিবিউট। আচ্ছা, এরপরে আসছে যেমন অ্যাট্রিবিউট ভ্যালু বা অ্যাট্রিবিউট ভ্যালু সেট বা ডোমেইন। আর প্রতিটি অ্যাট্রিবিউটে এক সেট ভ্যালু থাকে, যেমন এখানে আমরা যে কাস্টমার আইডি বললাম বা কাস্টমার নেম বললাম, এখন যে ভ্যালুটা থাকবে, যে এখন কাস্টমার নেম যদি বলি, কাস্টমার নেমের ক্ষেত্রে তো আমাদের অনেকগুলো ক্যারেক্টার মিলে তো কাস্টমার নেমটা হবে, হ্যাঁ, তো ওটাই হচ্ছে আমার কাস্টমার অ্যাট্রিবিউট ভ্যালু বা ডোমেইন। আমাদের এখানে কি বলছে, যে প্রতিটি অ্যাট্রিবিউট এক সেট ভ্যালু থাকে, যা ওই অ্যাট্রিবিউটের ভ্যালু সেট বা ডোমেইন বলা হয়। এরপরে আছে আমাদের কাস্টমার আইডি, তো আইডির মধ্যে আমার কিছু ক্যারেক্টার নাম্বার থাকবে, এই সবগুলো মিলেই আমার অ্যাট্রিবিউট ভ্যালু। এরপর আসছে আমরা ডায়াগ্রামের বিভিন্ন বর্ণনা সমূহ।
প্রথমে আমরা আসতেছে কি যে ইয়ার ডায়াগ্রামের যে বর্ণনাগুলো আছে সেগুলোর মধ্যে আমার প্রথমেই আসতেছে সরল অ্যাট্রিবিউট। যে সকল অ্যাট্রিবিউটকে বিভিন্ন অংশে ভাগ করা যায় না বা বিভক্ত করা যায় না, তাকেই বলা হয়েছে সরল বা মৌলিক অ্যাট্রিবিউট। এরপরে আসতেছে কি আমাদের যৌগিক বা কম্পোজিট অ্যাট্রিবিউট। যে সকল অ্যাট্রিবিউটকে বিভিন্ন অংশে ভাগ করা যায় তাকে যৌগিক অ্যাট্রিবিউট বলা হয়। যেমন কাস্টমার নেম। তো কাস্টমার নেম কীভাবে আমরা চিত্রের মাধ্যমে দেখি। দেখো এখানে আমার কাস্টমার নেম বিভিন্ন অপশন থাকে, মিডল নেম এবং লাস্ট নেম। কাস্টমার নেমটা আমার বিভিন্ন অংশে ভাগ করা যায়। এগুলো হচ্ছে আমার কি যৌগিক বা কম্পোজিট অ্যাট্রিবিউট। এরপর আসছে আমরা একক মান বা সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। যে সকল অ্যাট্রিবিউটকে শুধুমাত্র একটি মান বা সিঙ্গেল ভ্যালু দ্বারা নির্দিষ্ট করা যায় তাকেই একক মান বা সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট বলা হয়। যেমন লোন এন্টিটি সেট এর লোন নাম্বার। এখন একটি লোক তো লোন নাম্বার যদি আমরা চিন্তা করি তো লোন নাম্বার তো একটাই হয়, সে 1 নম্বর লোন বা 2 নম্বর লোন, সেটা একাধিক একই সঙ্গে হয় না। এটাই হচ্ছে আমার একক মান বা সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। এরপর আসতে কি বহু মান বা মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। যে সকল অ্যাট্রিবিউটের অনেকগুলো মান থাকতে পারে তাদেরকে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট বলা হয়। যে সকল অ্যাট্রিবিউটের অনেকগুলো মান থাকতে পারে তাদেরকে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট বলা হয়। এরপরে আসতেছি কি আমরা নাল অ্যাট্রিবিউট। নাল অ্যাট্রিবিউটটা কীরকম? যদি কোনো অ্যাট্রিবিউটের কোনো মান না থাকে বা কোনো অ্যাট্রিবিউটের মান জানা না থাকে তবে তাকে নাল অ্যাট্রিবিউট বলা হয়। যদিও আসলে প্রথমটা যেটা আছে, যদি কোনো অ্যাট্রিবিউটের মান না থাকে এটা আসলে কখনো সম্ভব হয় না, কিন্তু মান অনেক সময় জানা না থাকে। যেমন আমাদের উদাহরণ হিসেবে দেখি তো কেমনে হইতে পারে। দেখো এখানে আমাদের যেমন একটু আমাকে যেটা যৌগিক অ্যাট্রিবিউটে বললাম, যে কাস্টমার নেম, ফার্স্ট নেম আছে, মিডিল নেম থাকে, তো লাস্ট নেম। মানে আমার ফার্স্ট নেম আছে, মিডিল নেম নাই, কিন্তু লাস্ট নেম আছে। তো এই ক্ষেত্রে তো আমার মিডিল নেমের যে অপশনটা জায়গাটা অবশ্যই ফাঁকা থাকবে। এই কারণে এই ফাঁকা জায়গাটা যে মিডিল নেমের জায়গাটা আমার নাল অ্যাট্রিবিউট হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এরপরে আসতেছি আমরা কি ডিরাইভড অ্যাট্রিবিউট। যদি কোনো অ্যাট্রিবিউটের মান অন্য কোনো অ্যাট্রিবিউট বা এন্টিটি হতে পাওয়া যায় তবে তাকে ডিরাইভ বা প্রাপ্ত অ্যাট্রিবিউট বলা হয়। তাহলে হচ্ছে কি আমার এই যে এই ডিরাইভ অ্যাট্রিবিউটের মানটা হচ্ছে কোথাও অন্য কোনো অ্যাট্রিবিউট হতে বা এন্টিটি হতে আমরা পাইছি, তো এটাকে বলা হয় ডিরাইভ বা প্রাপ্ত অ্যাট্রিবিউট, যে আমরা অন্য কোনো কারো কাছ থেকে সেটা পেয়েছি, এই কারণে সেটাকে বলা হয় প্রাপ্ত অ্যাট্রিবিউট। তো এখন তোমাদের বাসার কাজ। বাসার কাজ কি থাকবে? প্রথমেই থাকবে হচ্ছে কি ইয়ার ডায়াগ্রামের যে কোনো 10টি যে চিত্রগুলো আমরা পড়ানো হলো তো সেগুলো তোমরা বর্ণনাসহ এটা একটা, এরপর হচ্ছে যে কোনো 2টি ম্যাপিং কনস্ট্রেন্ট এর বর্ণনা, এই দুটো তোমাদের বাসার কাজ থাকবে। তো আজকে এখানেই সমাপ্ত। আর তোমার ধন্যবাদ তোমাদেরকে যে আমার এই পুরো ক্লাসের সঙ্গে থাকার জন্য, এবং আশা করি তোমরা ভালো থাকবা এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবা। আর বাসায় আছো, অবসর আছো, যতটুকু পারো তোমাদের পড়াশোনাটাকে আগায় নাও, যেন তোমাদের পরবর্তীতে প্রতিষ্ঠান খুললে যে একঘেয়েমি না আসে, তো এই জন্য যতটুকু পারো তোমাদের পড়াশোনা আগায় নাও। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আমি তোমরা সবাই পড়াশোনা করবা, এবং পরবর্তীতে আমাদের যে শিক্ষকরা অনলাইনে ক্লাস নিচ্ছেন সেগুলোর সাথে তোমরা সম্পৃক্ত থাকবা, এবং আমার পরবর্তী ক্লাস তোমাদের দেখার জন্য অনুরোধ।